বন্ধুগণ, আমরা মনভাষীর সমস্ত শোভানুদ্দায়ী এবং আজকের যারা শ্রোতা দর্শক তাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। সেই সঙ্গে ইংরেজি নববর্ষের অভিনন্দনও জানাচ্ছি। আজকের যে বিষয় ফ্যাসিবাদ সম্পর্কে, ইতিমধ্যেই বেশ কয়েকদিন ধরে এটা নিয়ে আলোচনা হয়েছে। বিদগ্ধ ব্যক্তিগণ এ ব্যাপারে আলোচনা করেছেন। আমার ব্যস্ততার কারণে সেসব আলোচনাগুলো আমার শোনার সুযোগ হয়নি, আমি তার জন্য দুঃখ। সে সমস্ত আলোচনাগুলো আমার পক্ষে শোনা সম্ভব হয়নি। আমি যদি শুনতে পেতাম তাহলে সেগুলো নিশ্চয়ই খুব ভালো হতো। সুতরাং যারা এগুলো বলেছেন তাদের হয়তো বলা কথা আমি দু একটা বলেও ফেলতে পারি। এখন ফ্যাসিবাদ নিয়ে সারা পৃথিবীতে যে আলোচনা হচ্ছে তা কিন্তু শতাব্দী প্রাচীন। আমরা একসময়তে ছাত্রাবস্থাতে ক্লাসিক্যাল ফ্যাসিজমের কথা আলোচনা করতাম। তখন ভারতবর্ষে ফ্যাসিবাদের বিপদ সম্পর্কে আলোচনা ততটা উচ্চ মাত্রা পায়নি। তবে আমাদের নিজেদের দার্শনিক চিন্তাকে আরও বেশি উন্নত করার জন্যে ফ্যাসিবাদ নিয়ে আমরা চর্চা করেছি নিজেদের মধ্যে। মার্কসিস্ট স্টাডি সেন্টারে নিজেরা কিছুটা পড়াশোনাও করেছি এ ব্যাপারে, এবং তার পরিপ্রেক্ষিতে ভারতবর্ষে কি হতে পারে এটা নিয়ে আমরা আলোচনা করেছি, বুঝবার চেষ্টা করেছি। কিন্তু ভারতবর্ষের পরিস্থিতিতে বা সারা পৃথিবীর পরিবর্তিত পরিস্থিতিতে ফ্যাসিবাদের স্বরূপ কি হতে পারে সেটা নিয়ে খুব বেশি চর্চা করেছি তখন বলে মনে হয়নি। আমরা জর্জ ডিমিট্রভের বই পড়েছি, আমরা রজনীপাম দত্তের বই পড়েছি। জর্জ ডিমিট্রভের যে সংজ্ঞা ফ্যাসিবাদ সম্পর্কে, সেই সংজ্ঞাটা কার্যত ক্লাসিক্যাল ফ্যাসিজমের সংজ্ঞা। তিনি তার সমাধানও বলেছিলেন। সংক্ষেপে তা হচ্ছে যে সারা পৃথিবীতে শ্রমিক শ্রেণী বা শ্রমিক ঐক্যের কথা বলেছিলেন জর্জ ডিমিট্রভ। ইতালি এবং জার্মানিতে ফ্যাসিজম দেখা গেছে। আমরা এটা ভালোভাবেই ইতিহাসে পড়েছি, কিন্তু আমরা নিশ্চয়ই একথা স্বীকার করব, ইতালিতে এবং জার্মানিতে আমরা ফ্যাসিজম বলি, কিন্তু এর রূপটা কিন্তু এক নয়। বুনিয়াদী ব্যবস্থাগুলো কিছুটা আলাদা ছিল।
যেমন জার্মানিতে ফ্যাসিজম আসার পিছনে যে সমস্ত কারণ ছিল, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে শ্রমজীবী মানুষের বা শ্রমিক শ্রেণীর অনৈক্য। সেই সময়ে যে কমিউনিস্ট পার্টিগুলো জার্মানিতে কাজ করছিলেন, তারা একসঙ্গে ঐক্যবদ্ধভাবে হিটলারের পার্টির বিরুদ্ধে লড়তে পারেননি। হিটলারের পার্টি যে খুব শক্তিশালী ছিল তা কিন্তু নয়। ভোটের হিসাব পাওয়া যায় ইতিহাসের বইতে, দেখলেই বোঝা যাবে যে কমিউনিস্টরা যদি ঐক্যবদ্ধ হতে পারতেন তাহলে অন্তত ওই ভোটে হিটলারের পার্টি জিতত না। তারপরের বাদবাকিটা হচ্ছে ইতিহাস, সবাই জানেন সেটা। এবং হিটলার মনে করেছিলেন যে সারা পৃথিবী গ্রাস করবেন এবং তার কথা অনুযায়ী সব কিছু চলবে। বাস্তব ক্ষেত্রে সেটাই হচ্ছে ফ্যাসিবাদের বুনিয়াদী ব্যবস্থা। আমার কথায় সব চলবে, আমি যা বলবো সেটাই ঠিক, আমি যা করতে বলবো সেটাই করতে হবে। স্কুল, বিশ্ববিদ্যালয়, লেখাপড়া, ওসব ফালতু কথা। শুধু হিটলারের মাইম ক্যাম্প পড়লেই হবে, লাইব্রেরি পুড়িয়ে দাও, এত পড়াশোনার কি আছে? রাষ্ট্রের সিদ্ধান্তই হচ্ছে সবার জীবনের অন্যতম প্রধান এবং একমাত্র সিদ্ধান্ত। এই যে মনোভাব, এই মনোভাবটা কিন্তু ফ্যাসিবাদের একেবারে বুনিয়াদে রয়েছে। হিটলার তাই মনে করতেন জার্মান জাতি হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ, সুতরাং সারা পৃথিবী জার্মান জাতির পদতলে থাকবে। এটাই তো হিটলার বলতে চেয়েছিলেন। আমি বলছি যে ক্লাসিক্যাল ফ্যাসিজমের যে তত্ত্ব ডিমিট্রভ দিয়েছিলেন, সেই তত্ত্ব আমি অস্বীকার করছি না, করবার দরকারও নেই। তার কারণ হচ্ছে যে তখন তো ফ্যাসিজম এইভাবেই আলোচনা হতো। হিটলারের বাইরে, জার্মানির বাইরে তো আর ফ্যাসিজম পৃথিবী দেখেনি। সুতরাং ডিমিট্রভের পর্যালোচনা, তার সমাধানের পথ, সেটাও আমাদের কাছে খুবই উৎসাহব্যঞ্জক নিশ্চয়ই ছিল। আর তার সঙ্গে রজনী পামদত্ত তো খুবই ভালো ন্যারেশন দিয়েছেন। আমি কিন্তু এই দুটো বই পড়েই বরাবর মুগ্ধ হয়েছি। কিন্তু ক্লাসিক্যাল ফ্যাসিজমের যে চেহারা বা সংজ্ঞা আমরা দিই না কেন, আমি দৃঢ় বিশ্বাস করি যে আজকে পৃথিবীর রূপ পাল্টে গেছে। সুতরাং ফ্যাসিজম সেই পুরনো ক্লাসিক্যাল ফর্মের আলোচনাতে ফ্যাসিজম হবে, আসবে, বাঁচতে পারে, অথবা অন্য কিছু হবে। এইখানে আমি ভারতবর্ষের কথাটা আপনাদের সামনে আলোচনা করতে চাই যে না, পুরনো জর্জি ডিমিট্রভের ছকে ফ্যাসিজম কিন্তু ভারতবর্ষে বা পৃথিবীর কোথাও আসবে না, কিন্তু ফ্যাসিজম আসবেই। সেটাই আমাদের একটু অনুভব করা দরকার, প্রত্যক্ষ করা দরকার, এবং সেটাকে ঠেকানো দরকার, এটা আমি মনে করি। যেমন ধরুন, আমার বেশ কিছুদিন আগের কথা মনে পড়ছে। একটা আলোচনা সভাতে আমি বলেছিলাম যে ভারতবর্ষ তো ফ্যাসিজমের দোরগোড়াতে দাঁড়িয়ে আছে। ফ্যাসিজম নকিং অ্যাট দ্য ডোর। ফ্যাসিজম চলে এসেছে কি আসেনি সে কথার বিচার বিশ্লেষণ আমি এখন করছি না। বা আমি এটাও বলতে চাই যে ফ্যাসিজম চলছে ভারতবর্ষে, খুব কম বলা হবে না। তা একজন খুব নামকরা মার্কসিস্ট নেতা আমাকে বলেছিলেন যে এখনো দেশে সংবাদপত্র প্রকাশিত হচ্ছে,
এখনো রাজনৈতিক নেতারা জেলের বাইরে আছেন, এখনো জনগণ গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট দিতে পাচ্ছে, তাহলে ফ্যাসিজম হবে কি করে? আমি তখনই বুঝেছিলাম ইনি সেই জর্জ ডিমিট্রভের ঘেরাটোপের মধ্যে রয়েছেন, যে 6 দফা উনি বলেছিলেন তার বাইরে উনি যেতে পারছেন না। আচ্ছা, আমরা কি জানি, কি বুঝি ভারতবর্ষ নিয়ে? আমরা কথা বলি একটু। নরেন্দ্র মোদীর সরকার আমাদের কি বাকি রেখেছে? অত্যাচারের, মানসিকতার উপরে আঘাত, ব্যক্তি স্বাধীনতার উপর আঘাত, ভারতীয় যে সংস্কৃতির কথা আমরা বলি, সেই সংস্কৃতিকে শেষ করে দেওয়ার জন্য কি কি পদক্ষেপ নিয়েছে আমরা নিশ্চয়ই জানি। যে আজকে ভারতবর্ষের সংবিধান আক্রান্ত। এই সংবিধান হচ্ছে বহুত্ববাদের আধার, এই সংবিধান হচ্ছে গণতন্ত্রের আধার, এই সংবিধান হচ্ছে ধর্মনিরপেক্ষতার আধার। দীর্ঘ আলোচনা, লড়াই, বাগ বিতণ্ডা, বুদ্ধিমান মানুষগুলোর বৌদ্ধিক চর্চা এই সংবিধানের পিছনে আছে। সেই জন্য এই সংবিধানের মধ্যে এতগুলো বুনিয়াদি কথা লেখা আছে। সেই সংবিধানকে নানাভাবে কর্তন করা হচ্ছে, ছিঁড়ে ফেলার, নষ্ট করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বহুত্ববাদ তো ভারতবর্ষের সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছে। আর সমুদ্র হিমাচল এক সংস্কৃতিতে চলে না। 130 কোটি মানুষ, এমন সম্প্রদায় আছে, তাদের সামান্য কয়েকজন মানুষ তো সেই সম্প্রদায়ের কাছে আছে, তাদেরও একটা আলাদা সংস্কৃতি আছে। এই আধারটাকে ধরে রাখাটা তো হচ্ছে ভারতবর্ষ। বহুত্ববাদ, ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন, যত মত তত পথ। একটা পথকেও বন্ধ করা চলবে না। আমার যদি একটা মত থাকে, তাহলে তার একটা পথও থাকবে। তো সে রাস্তা কি হচ্ছে? তাই বহুত্ববাদ ভারতবর্ষের সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে নরেন্দ্র মোদীর আমলে। কি বলছেন তারা? এক জাতি, এক দেশ, সব এক, এক ধর্ম, এক সংস্কৃতি। হাতের 5টা আঙ্গুলি সমান নয়, আর এরা দেশ ভেঙে গুড়িয়ে এক করে দিতে চায়। এটা ফ্যাসিবাদ ছাড়া কি? ফ্যাসিবাদী চিন্তা ছাড়া কি? ভারতবর্ষের সব মানুষের ধর্ম এক হতে পারে? ভারতবর্ষের মানুষ কোনোদিন ধর্মের নামে পরিচিত হতে পারে? আমাদের বিদ্বান বুদ্ধিমান পূর্বপুরুষেরা কোনোদিন তারা এটা ভেবেছিলেন যে ভারতবর্ষের মানুষ এক ধর্মের হবে? না, ভাবেন। বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে তারা আবাহন করেছিলেন। বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে তারা সবচাইতে বেশি নিজের বল মনে করে নিয়েছিলেন। তো সেই বহুত্ববাদ তো শেষ। আমি সংবিধানের কথা বলছিলাম। আমি আপনাদের বলি কথা, সংবিধান যখন গৃহীত হয় কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে, তখন B.R. আম্বেদকর, তিনি তো মূল ড্রাফটটা করেছিলেন। তারপর আলোচনা হয়েছে, সংযোজন বিয়োজন হয়েছে, তাতেও সংবিধান গৃহীত হচ্ছে না। তার কারণ নানা অসুবিধা আছে। হায়দ্রাবাদে একরকমের আইন আছে, জয়পুরে একরকমের আইন আছে, মুসলমানদের একরকমের আইন আছে, হিন্দুদের একরকমের আইন আছে,
খ্রিস্টানদের একরকমের আইন আছে, নানা ধর্ম, জাতি, মানুষ, এলাকার নানা রকমের আইন আছে। তারা একটার পর একটা স্মারকলিপি দিচ্ছে, আমাদেরটা সংবিধানে ঢোকাতে হবে। তো আম্বেদকরের তো আর কোনো রাস্তা নেই, তিনি হতাশ। তিনি বললেন যে না না, এভাবে কনস্টিটিউশন বা সংবিধান গৃহীত হতে পারে না। লাস্ট রেসর্ট হচ্ছেন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু। আমি মনে করি পণ্ডিত জওহরলাল নেহরু সময়ের চাইতে এগিয়ে থাকা মানুষ। আমি তাকে অনেক সময়তেই আমার বক্তব্যে ফেভিয়ান সোশ্যালিস্ট বলে অভিহিত করেছি। তিনি আম্বেদকরকে বলেছিলেন যে সব আইনের সংশোধন গ্রহণযোগ্য করে তুমি যদি ওই কাগজের পাতাতে ঢোকাতে চাও, সংবিধান কোনোদিন গৃহীত হবে না। যার যা আইন আছে থাক, মোটের উপরে একটা সংবিধান তৈরি করো, বানাও, এবং সেটাই মানুষে গ্রহণ করো। তারপরে পরিবর্তন, সংযোজন, বিয়োজন করবার সুযোগ তো থাকলোই। মুসলমানদের অভিন্ন দেওয়ানি বিধি না, এখনই চালু করার দরকার নেই, কিন্তু সংবিধানের মধ্যে প্রভিশন থাক, একদিন এটা হবে। বিতক্ষরা আইন চলবে, হায়দ্রাবাদের জন্য আলাদা আইন থাকবে, থাকুক না, আস্তে আস্তে ওগুলোকে করা যাবে। রাজন্য ভাতা বিলোপ ইত্যাদি। তো এই বহুত্ববাদের আলোচনার পর সংবিধান গৃহীত হয়েছিল এইভাবেই। আস্তে আস্তে প্রচুর আইন পাল্টে গেছে, ভারত ঐক্যবদ্ধ হয়েছে, আমাদের যোগ্য রাষ্ট্রনেতারা সে কাজটা করেছেন। আমি বহুত্ববাদ বলতে কথা বোঝাচ্ছি, একটা শুধু শব্দ না, আমাদের প্রাণের, আমাদের মনের মধ্যে এগুলো যুক্ত হয়ে আছে। তো এইগুলো যদি আমরা আজকে অস্বীকার করি, জোর করে পা এ দোলে চলে যায়, তাহলে এটাকে কি বলে? এটাকে ফ্যাসিবাদের রূপ ছাড়া কি বলে? আমার দ্বিতীয় কথা, ধরুন বাবরি মসজিদ ধ্বংস হয়েছে 1992 সালে। কারা এই ধ্বংসের কাজের সঙ্গে যুক্ত সবাই জানেন। আমি ও নিয়ে সময় নষ্ট করব না আপনাদের, কিন্তু আমি বলতে চাই এটা যে সর্বশেষ কিন্তু সুপ্রিম কোর্ট মুসলমানদের দাবি কিন্তু মেনে নিয়েছে। মুসলমানদের দাবি মেনে নিয়ে এবং যুক্তিসঙ্গত বলে রায়টা দিয়েছে মুসলমানদের বিরুদ্ধে, এবং মুসলমানদেরকে পুরো অযোধ্যার বাইরে বের করে দিয়েছে। তার কারণ অযোধ্যা তো এখন আর ছোট শহর নয়, অযোধ্যাটা প্রায় পুরো জেলাটাকে অযোধ্যা বলে ঘোষণা করা হয়েছে। সুতরাং অযোধ্যার বাইরে মুসলমানরা চলে গেছে। তো আমার ইচ্ছাটাকে, ব্যক্তির ইচ্ছাটাকে নৈতিকভাবে এইভাবে নষ্ট করে দেওয়াটা ফ্যাসিবাদের স্বরূপ নয়। সংবাদপত্র প্রকাশিত হচ্ছে, নেতারা জেলখানার বাইরে, এই তত্ত্ব দিয়ে শুধুমাত্র ফ্যাসিবাদকে আর ব্যাখ্যা করা যায় না। আমাদের উচ্চ আদালত, ন্যায়, সুপ্রিম কোর্ট সম্পর্কে দিনের পর দিন মানুষ কিন্তু হতাশ হচ্ছে। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। আমার জজ সাহেবদের প্রতি, জাস্টিসদের প্রতি আমার প্রচণ্ড শ্রদ্ধা আছে। আমি শ্রদ্ধা রেখে বলছি যে আমি একসময় পার্লামেন্টের মেম্বার ছিলাম, দুটো হাউসে। আমি একজন জজ সাহেবের, তিনি আমার সঙ্গে মেম্বার হয়েছিলেন রাজ্যসভার, খুব ভালো মানুষ। তো তাকে আমি বললাম যে আপনি একটা চিফ জাস্টিস ছিলেন একটা ছোট রাজ্যের, হাইকোর্টের চিফ জাস্টিস, তা আপনি শুধু শুধু এখানে এমপি হতে এলেন কেন? এটা কি খুব ভালো লাগে? তো বললো যে দেখুন, আমিও কিছুটা বেকার বসেছিলাম,
কিন্তু আমি ভাবলাম যে কিছুটা কাজ যদি করা যায়, সেই জন্য আমি রাজি হলাম। উনি লোকটা খুব ভালো, আমি তার নাম বলছি না, তিনি এখন আর সদস্য নেই, কিন্তু ভালোই আছেন। কিন্তু আমি এখন কি দেখছি, একজন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, হাইকোর্ট নয়, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, তিনি একটা রাজ্যের রাজ্যপাল হলেন। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যে প্রোটোকল লিস্ট আছে দেশের, তাতে আমার মনে হচ্ছে যে 4 নম্বরে বোধহয় রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং চিফ জাস্টিস, বোধহয় নাম্বার 4। গভর্নর তার অনেক নিচে। আচ্ছা, এটা হতে পারে কোনো দিন? নাম্বার 1। নাম্বার 2, একজন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তিনি পার্লামেন্টের মেম্বার হলেন, গভর্নরও নয়। তাহলে কিসের জন্য হচ্ছেন? চিফ জাস্টিস অফ ইন্ডিয়ারা, প্রধান বিচারপতিরা সরকারের পক্ষে একটা রায় দিয়ে তার পরের দিন একটা সরকারি কমিটিতে জয়েন করছেন, হেড হয়ে, চেয়ারম্যান হয়ে, আমরা জানি না। তাহলে সুপ্রিম কোর্ট কার কথাই চলছে? সুপ্রিম কোর্ট হচ্ছে ভারতবর্ষের আশা, মানুষের আশা নিরাশার স্থল। সেটা কিভাবে নষ্ট করে দেওয়া হচ্ছে? তো আমি সেই জন্য বলছি যে আমাদের মানসিক সংবিধান, আমাদের সুপ্রিম কোর্ট মানে আইন ব্যবস্থা, এবার আইন ব্যবস্থা না, আমি সুপ্রিম কোর্ট মানে জাস্ট জুডিশিয়ারি। 3 নম্বর হচ্ছে পার্লামেন্ট, তার কি অবস্থা? পার্লামেন্ট বসছে, শীতকালীন অধিবেশন বন্ধ, সব হচ্ছে মেলা খেলা, প্রধানমন্ত্রীর জনসভা সব হচ্ছে, পার্লামেন্ট বসলো না। তাহলে কি অবস্থা? কেন বসলো না? এই কারণের জন্য যে কৃষকরা সিংহু বর্ডারে, দিল্লি সিংহু বর্ডারে অপেক্ষা করছে তাদের দাবি নিয়ে। দিল্লির এই 1.1 ডিগ্রি তাপমাত্রাতে ও বাড়ি চলে যায়নি লক্ষ লক্ষ কৃষক। তাদের কথার জবাব দিতে হবে বলে পার্লামেন্ট বসানো হচ্ছে না। আর কদিন চলছে পার্লামেন্ট? কি আলোচনা হচ্ছে? এই যে কৃষি বিল, রাজ্যসভাতে তো বলতেই দেওয়া হয়নি। রাজ্যসভাতে তো শাসক শ্রেণী তারা হচ্ছে নয়, মেজরিটি নয়, তো তারা বলতেই দেয়নি মেম্বাররা। এমন কি ডিভিশন চেয়েও ডিভিশন অ্যালাউ করা হয়নি, যা আমরা ভাবতে পারি না কোনোদিন। সিঙ্গল মেম্বার যদি ডিভিশন চাই, ইউ চেয়ারম্যান শুড অ্যালাউ দিস, ইউ মাস্ট অ্যালাউ দিস। যদি একটা ফ্যাসিবাদী মনোভাব না থাকে, তাহলে এটা কেউ ডিসঅ্যালাউ করতে পারে না। তাহলে সংবিধান, জুডিশিয়ারি, আইন ব্যবস্থা এই বিজেপির নগ্ন হাতের সামনে দাঁড়িয়ে অসম্ভবভাবে আক্রান্ত। আপনি আর কি করবেন? আমাদের শিক্ষা, এই শিক্ষা ব্যবস্থার কি অবস্থা হয়েছে? ইতিহাস নতুন করে লেখা হচ্ছে। একটা অদ্ভুত ব্যাপার, বলা হচ্ছে যে এতদিন ধরে যে ইতিহাস বাচ্চারা শিখেছে বা আমরা শিখেছি, তা নাকি ভুল, নতুন করে লিখবে। তার কিছু নমুনা আমি দেখেছি। সেই ইতিহাস পড়লে কিন্তু দেশে দাঙ্গা থামানো মুশকিল হবে। কিন্তু সেই ইতিহাস পড়ানো হচ্ছে রাজস্থানে, মধ্যপ্রদেশে, অনেক জায়গায় বাতিল হয়েছে বই। আমাদের ইতিহাস করে পাল্টিয়ে দিতে চাই। ফ্যাসিবাদীদের এটা কিন্তু একটা অন্যতম সাধারণ মানে কমন বিষয়, যে চলতি বা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ঐতিহাসিক
মতামত নিয়ে তারা চলতে পারে না, তারা ইতিহাস নিজেরা তৈরি করে এবং এই দেশের বিজেপি নিজেরা ইতিহাস তৈরি করছে। বিজেপির একটা সমস্যা হচ্ছে, বিজেপি অনেক দিনের দল, কিন্তু কংগ্রেসের মতো নয় অবশ্য। কংগ্রেস তো 135 বছরের দল, কমিউনিস্টদের মতোও নয়, তারাও 100 বছর পার করে গেল। কিন্তু তা সত্ত্বেও প্রত্যেকের দলে কিন্তু স্বাধীনতা সংগ্রামী আছে, অনেক এরকম মানুষ আছে। কিন্তু বিজেপির দলে আরএসএস এর কোনো স্বাধীনতা সংগ্রামী নেই। আরএসএস তো স্বাধীনতা সংগ্রামকে পিছন থেকে চাকু মেরেছে। স্বাধীনতা সংগ্রামী হিসাবে গ্রেপ্তার হয়ে মুচলেকা দিয়েছে যে আর কোনোদিন ইংরেজের বিরোধিতা করব না। সুতরাং আজকে এই দীর্ঘ লড়াইয়ের পর যে সংবিধান বা এই সমস্ত জুডিশিয়ারি পাওয়া গিয়েছে, সেইগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা তৎপর। তার কারণ এদের লড়াইয়ের ফল এগুলো নয়। এই মনোভাবটা কিন্তু অত্যন্ত ফ্যাসিবাদী একটা মনোভাব। একটা শাসক এটা চালাচ্ছে, এটা প্রত্যক্ষ সবাই করছে। আমি এটা কোনো নতুন কথা আপনাদের সামনে বলছি তা কিন্তু নয়, সেটা আমাদের মনে রাখা প্রয়োজন। যেমন ধরুন 370 নম্বর ধারা বা 35A 35 ক কি অবস্থা হয়েছে? 370 উঠিয়ে দেওয়া হয়েছে। অদ্ভুত ব্যাপার, এটা হয় কোনো দিন? ওখানে অ্যাসেম্বলিতে পাশ করাতে হবে যে এটা উঠিয়ে দেওয়া হচ্ছে, অ্যাসেম্বলি কাউন্সিলে ওখানে পাশ করাতে হবে। কাশ্মীরে অ্যাসেম্বলি তো নেই, ওখানে গভর্নর গেছেন, গভর্নর একটা রেজুলেশন করে পাঠিয়ে দিলেন দিল্লিতে, বললেন যে যেহেতু অ্যাসেম্বলি নেই বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি নেই এখন ওখানে, সেহেতু গভর্নরই এখন তার জায়গা নিয়েছে। কোথায় আছে এটা? সংবিধানে আছে? এই করে বক্তৃতা দিলেন অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, এবং পুরো টোন হচ্ছে সে ফ্যাসিবাদী টোন, যে আমরা যা ইচ্ছা করে নিয়েছি, তোমাদের যা ইচ্ছা তা করো। এবং পরের দিন থেকে রেডিও টেলিভিশন বলতে লাগলো যে সরকার যা করেছে ঠিক করেছে। 2 নম্বর হচ্ছে তাদের যে মোসাহেবরা আছে, তারাও এটার ধোয়া তুলতে লাগলেন। জার্মানিতে তাই হয়েছে। একটা অর্কেস্ট্রা হিটলারের পক্ষে কি দারুণ করছেন তিনি। এই যে যাত্রাভিমান, এই যাত্রাভিমানকে তুলে ধরেছে, এটা সত্যিই সে একেবারে জার্মানির কপি যেন ভারতবর্ষে এসে ডিটো বসানো হয়েছে। সুতরাং এইগুলোকে ফ্যাসিবাদের বাইরে রাখা যায় না। ভারতবর্ষে এই রকমেরই অবস্থা এখন চলছে। আরেকটি কথা বলবো, যে সংবাদপত্র সবাই বলে, সংবাদপত্রের কথা সবাই বলে। আমি একটু প্রথমেই বলেছিলাম যে অনেকের একটা ভুল ধারণা আছে যে সংবাদপত্র প্রকাশিত হলেই বোধহয় ফ্যাসিবাদী অবস্থা নেই, এটা প্রমাণিত হয়। একদম ঠিক নয়। আমি বলি যে সেই পুরনো অবস্থা আর নেই। সংবাদপত্র এখন সম্পাদকরা চালায় না, মালিকরা চালায়। এবং শাসকবর্গ যে মনোভাব ব্যক্ত করে সেটাই তাদের চালাতে হয়, নইলে কাগজ চালাতে পারবে না। ভারতবর্ষের বহু উদাহরণ আছে, আমি দিচ্ছি না, আপনারা জানেন। রবিশ কুমার ভারতবর্ষে 1-2টোর বেশি কিন্তু নেই। একটা টিভি চ্যানেল, ইংরেজি টিভি চ্যানেল, তার কি অবস্থা দেখতে পাচ্ছেন? তারাই হচ্ছে সরকারের পক্ষে কথা বলছে। আপনি একটা বিরোধী মতামত বলতে গেলে একটা সাংঘাতিক রকমের অবস্থা হবে। সংবাদপত্রগুলোও তাই। আমরা খুব মোটা দাগে বলি যে সংবাদপত্রকে কিনে ফেলা হয়েছে, কার্যত তাই বেশিরভাগ সংবাদপত্র। সুতরাং এটা ফ্যাসিবাদ ছাড়া কি? আমার মত প্রকাশের কোনো স্বাধীনতা সত্যিই নেই।
আচ্ছা, তা যদি না হয় তাহলে আমি একটা কথা বলি। কিছুদিন থেকে আমার এক বেশ নামকরা সাংবাদিক বন্ধু তিনি আমাকে বলছিলেন যে দিল্লি সিংহু বর্ডারে অথবা ওই চতুর্দিকে, দিল্লির চতুর্দিকে আন্দোলনে, কৃষকদের আন্দোলনে কিন্তু ভাটা পড়েছে। আমি বলি, কী করে বুঝলে? বলে, কোন সংবাদপত্রে কোনো খবর নেই। আমি যে, কোন সংবাদপত্রে? তা বলে, কেন, আমরা যে কাগজ পড়ি, রোজ আমি 10-12টা কাগজ পড়ি। বলে, ইট ইজ মেন স্ট্রিম নিউজ পেপার। একদম বাজে কথা। কৃষকদের এই লড়াই আন্দোলন মেন স্ট্রিম নিউজ পেপার একেবারে ব্ল্যাক আউট করে দিচ্ছে। কিন্তু আমরা জানি কি অবস্থা। আমার খুব ভালো লেগেছিল প্রথম দিকে যখন এই কৃষকদের খাবার গিয়েছিল দরগা, মসজিদ থেকে, মন্দির থেকে, গির্জা থেকে। এইটাই ভারতবর্ষ। এই ভারতবর্ষটাকে যারা নষ্ট করতে চায় তাদের আমি ফ্যাসিবাদী ছাড়া আর কিছু বলতে পারি না। তাহলে সংবাদপত্র আপনারা বুঝলেন কি অবস্থা, ইতিহাস আপনারা বুঝলেন। আগেরগুলো তো আমি বলেছি। আমি একটার পর একটা বলতে পারি যে এইভাবে সারা ভারতবর্ষের উপরে একটা বুলডোজার চলছে, গণতন্ত্র। এটা আমাকে বলতে হবে। কোথায় গণতন্ত্র? আমার কথা বলার স্বাধীনতা, আমার দেশে বাস করার স্বাধীনতা, এক এনআরসির নামে, এনপিএর নামে সিটিজেনশিপ ঠিক করার নামে ভারতবর্ষের মানুষ একেবারে ব্যতিব্যস্ত হয়ে আছে। আচ্ছা, আসামের দিকে তাকান। এরা 16শ শতাব্দী থেকে আসামে বাস করছে। তাদের বিশাল অংশকে বলা হচ্ছে যে তোমরা আমাদের দেশের নাগরিক না। অদ্ভুত ব্যাপার। তারা কে তাহলে কে ওরা? দল বেঁধে ধরে নিয়ে এসে সমস্ত সরকারি ক্যাম্পে ঢুকিয়ে দিয়েছে। ভোটার লিস্টে তাদের নামের পাশে ডি বলে ডাউটফুল লিখে দিয়েছে। আমরা একই দেশে বাস করছি। এই দেশ আমরা চেয়েছিলাম। এই দেশে বাস করব বলেই স্বাধীনতার লড়াই করেছিলাম। আশফাকুল্লাহ খান, ক্ষুদিরাম বোস, প্রফুল্ল চাকি, মাতঙ্গিনী হাজরা এই কারণের জন্য প্রাণ দিয়েছিলেন। এই কারণের জন্য রবীন্দ্রনাথ জনগণ মন অধিনায়কও জাতীয় সঙ্গীত লিখেছিলেন। এই গণতান্ত্রিক চেতনা তো শেষ হয়ে গেল। আমার কিসের অধিকার? আমার কোনো অধিকারই নেই। আমি আইনের অধিকার পাই না। আমার নির্বাচিত প্রতিনিধিরা আইনসভাতে গিয়ে বক্তৃতা দিতে পাই না। আমার মতামত আমি সংবাদপত্রে প্রকাশ করতে পারি না। আমার আন্দোলনের দিকে কেউ ঘুরেও তাকায় না। এটাকে গণতন্ত্র বলে? ভারতবর্ষে ক্ষুধার্ত মানুষ কত? কিছুদিন আগেই ইউনিসেফ থেকে হাঙ্গার লিস্ট বেরিয়েছে। ভারতবর্ষের স্থান হচ্ছে 150-এরও নিচে। ক্ষুধা নিয়ে ভারতবর্ষে কোটি কোটি মানুষ তারা ঘুমোতে যায়। তাদের দুমুঠো খাবার নেওয়ার কোনো অধিকার নেই। কিসের গণতন্ত্র? আমি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় এই শীতকালে বক্তৃতা দিতাম। যেমন দেশে বাস করি, যে দেশে শীতে দিল্লিতে, রাজস্থানে, ইউপিতে কত লোক মরবে শীতের জন্য, কোনো শীতবস্ত্র না থাকার জন্যে, তার কোটা আছে। কোটা কত খারাপ লাগে এটা বলতে, বলুন তো। তাহলে কিসের গণতন্ত্র? এই ভারতবর্ষে বাঁচবার অধিকার তো আমার আছে। একাংশের মানুষ তারা তার স্ত্রীর জন্মদিনে 567 কোটি টাকা দিয়ে জেট বিমান উপহার দেবে, আর দিল্লির উপকণ্ঠে একটা বাচ্চার গায়ে একটা কম্বল নাই বলে মারা যাবে।
এটা দেশে গণতন্ত্র হতে পারে? এবং বিজেপির আমলে এই গণতন্ত্রটা বাড়ছে। এটা কোনো গণতন্ত্র যে জাতীয় সম্পদের প্রায় সব মাত্র 1% মানুষের হাতে তারা দখল করে আছে? আর আমি মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত একটা মানুষ, আমার সন্তানের চাকরি নেই, আমার ছেলে মেয়ের লেখাপড়ার জন্য আমার প্রাণ ওষ্ঠাগত। কোথায় গণতন্ত্র? শুধু ভাষণ দিলেই চলবে? তো এটাই তো ফ্যাসিবাদ। আমি এই কথাগুলো আপনাদের সামনে বললাম, কিন্তু আর একটা অদ্ভুত মিল আছে জার্মানির ফ্যাসিবাদের সঙ্গে। হিটলার কিন্তু অসম্ভব বাক্যবাগীশ ছিলেন, অসম্ভব ভালো বলতেন। আমি ইতিহাসের পাতায় দেখেছি। আমাদের দেশের প্রধানমন্ত্রী কিন্তু চরম বাক্যবাগীশ। গোয়েবেলসের কথা আমরা সবাই জানি। এই গোয়েবেলসের একটা প্রধান গুণ ছিল, এবং তিনি হয়তো বলতেনও, আমি শুনেছি, ইতিহাসের বইতে পড়েছি, যে মিথ্যে বলো কিন্তু ছোট করে বলে লাভ নাই, বড় করে বলতে হবে এবং বারবার বলতে হবে। আমাদের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু ঠিক তাই। মিথ্যে কথার ফুলঝুরি। কোথায় 15 লক্ষ টাকা আমার অ্যাকাউন্টে আসেনি? তো বছরে 2 কোটি টাকা, 2 কোটি বেকার যুবর কাজ তো আসেনি। খাদ্যের নিরাপত্তা কোথায় গেল? বেঁচে থাকার নিরাপত্তা কোথায় গেল? রোজ বলে যাচ্ছে কথাগুলো কিন্তু, এবং 1 মিনিট 2 মিনিট বলছে না, ঘন্টার পর ঘন্টা বলে বেড়াচ্ছে। আর একটা জৌলুস। কিসের জৌলুস? এত বেকার, এত দরিদ্র মানুষ নিয়ে এত জৌলুস দেখাতে পারে একটা প্রধানমন্ত্রী? শুধু 8,000 কোটি টাকা দিয়ে নিজের ব্যবহারের জন্য, বিদেশে যাওয়ার জন্য বিমান কেনা হলো। ভাবা যায় এটা? একটা স্বৈরতান্ত্রিক মনোভাব ছাড়া কি? স্বৈরতান্ত্রিক রাজারা তো এই কাজ করে। পার্লামেন্টে আমি 15 বছর সদস্য ছিলাম। আমি লুটিয়ান বিল্ডিংয়ের জন্য গর্বিত। আমি যেদিন প্রথম গিয়ে ঢুকেছিলাম, ওর গাম্ভীর্য দেখে আমি মোহিত হয়ে গিয়েছিলাম, আজও হই। সেই লুটিয়ান বিল্ডিং এখন থাকবে না। কত টাকা খরচ হবে কেউ জানে না, কিন্তু সেই লুটিয়ান বিল্ডিং কি হবে আমি বলতে পারবো না। কিন্তু আমি যাইনি এর মধ্যে দিল্লি, কিন্তু আমি শুনেছি যে তারই সামনে বিশাল এলাকা একটার পর একটা ভেঙে, বাড়ি ভেঙে, রাস্তা দখল করে নতুন পার্লামেন্ট বিল্ডিং হবে। মানুষ খেতে পাচ্ছে না, করোনা আবহ চলছে, তারই মধ্যে পুরোহিত ডেকে শিলান্যাস হয়ে গেল। এত বিরোধিতা সবার। না, প্রধানমন্ত্রী উনি যা বলবেন তাই হবে, তাই হলো। প্রধানমন্ত্রী হাউস, রেসকোর্স, 7 রেসকোর্স, এখন ওটার কি নাম করেছে রাস্তাটার আমার ঠিক মনে নেই। তবে সেখানে নাকি, এ তো দিব্যি এই 70 বছরে কত প্রধানমন্ত্রী পেরিয়ে গেলেন, অতি দিব্যি কাজ চলে গেল। আমি সে 7th রেসকোর্সের ভিতরে ঢুকেও দেখেছি যে বিশাল এলাকা। আগে একটাই বাংলো ছিল পণ্ডিত নেহরুর কাছে, পরে 2-3টে বাংলো এক জায়গায় জোড়া দেওয়া হয়েছিল, নানা কারণের জন্যই, সেটা যুক্তিসঙ্গতই ছিল। কিন্তু এখন সেখানে হাজার হাজার কোটি টাকা ব্যয় করে প্যালেস তৈরি করা হবে। এটা পাগল না ফ্যাসিবাদী? এই নিয়ে আমার চিন্তা হয়, এবং আমি দৃঢ় বিশ্বাস এরা ফ্যাসিবাদী। এদের রক্তে, এদের মনোভাবে, এদের চিন্তায় এবং হাবভাবে, ভাবধারাতে ফ্যাসিবাদ ছাড়া কিচ্ছু নেই। সুতরাং আপনি কি বলবেন? আমি জানি গুজরাটে 3 বার মুখ্যমন্ত্রী ছিলেন শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। একটু খোঁজ নিয়ে দেখবেন, বছরে 10 দিনের বেশি অ্যাসেম্বলি হয়নি। পার্লামেন্টও তাই হবে। এত বড় বাড়ি করে কি হবে আমি জানি না। তো আমি পার্থকে বলেও ছিলাম যে আমি একটু শারীরিক দিক দিয়ে আছি, সুতরাং পুরো 1 ঘন্টা বক্তৃতা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু তবু আমি অনেকক্ষণ বলেছি। আমি শুধু এইটুকু বলতে চাই আপনাদের, এটা কি শেষ?
তাহলে এই বিজেপি নরেন্দ্র মোদীর এই যে বিশাল রকমের বৈভব এবং রথের চাকা তারা চালিয়ে দিয়েছে, এটাই কি শেষ? এটা কি আমরা ঠেকাতে পারবো না? এই বৈচিত্র্যময় ভারত, এই ভালোবাসার ভারত, আমাদের শহীদ জননীদের ইচ্ছার ভারত রক্ষা করা যাবে না? এটা হচ্ছে মূল প্রশ্ন। জার্মানিতে যে ভুল হয়েছিল, আমরা যেন সেই ভুল না করি, এটা হচ্ছে আমার আবেদন। আমি একটা রাজনৈতিক কর্মী হিসাবে বলছি না, আমি একজন সমাজকর্মী হিসাবেও বলছি। আমি পশ্চিমবাংলার জন্য বলছি না, সারা ভারতবর্ষের জন্য বলছি। আজকে ভারতবর্ষকে এই ফ্যাসিবাদের নগ্ন আক্রমণ থেকে রক্ষা করার প্রধান হচ্ছে ঐক্যবদ্ধ হতে হবে, এক হতে হবে বিজেপি বিরুদ্ধে। এদের পরাজিত করতে হবে, এটা করা সম্ভব। মানুষের ঐক্য গড়ে তুলতে হবে, সব মানুষের ঐক্য, যারা এই ফ্যাসিবাদের বিরোধিতা করে। একটা সর্বনিম্ন কর্মসূচি নিয়ে কাজে নামতে হবে, এছাড়া কোনো বিকল্প নেই। কিন্তু আমরা করতে পারি না। দেখুন এখন ভারতবর্ষে যা চেহারা হচ্ছে, হয় না। চেষ্টা হলো বিহারে, খুব ভালো লড়েছে বিহারে বিরোধীরা, মাত্র 12,000 ভোটের জন্যে তেজস্বীর সরকার হয়নি। কিন্তু এখানে থেমে গেলে চলবে না। পশ্চিমবাংলায় তো ঠিক আছে, পশ্চিমবাংলাতেও হতে পারে। ওরা যে চেহারা এগুচ্ছে, তাতে আমি একটা কথা মনে করিয়ে দেব, ইংরেজরা গুজরাটে পা রেখেছিল প্রথম, কিন্তু ভারত জয়টা শুরু করেছিল এবং ত্বরান্বিত করেছিল পলাশির যুদ্ধের পরে। সুতরাং গুজরাট ওরা দখল করে রেখেছে, এবার পশ্চিমবাংলা দখলের পালা। আমাদের একজোট হতে হবে, আমাদের ছোট ছোট ভুলগুলোকে সংশোধন করতে হবে। আমি বারবার বলছি, রাজনীতি তো আছে, কে মন্দ কে ভালো তার বিচার তো আছে। কিন্তু আমি যদি ফ্যাসিবাদের পদধ্বনি যদি আমি শুনি এবং সেটাই দেশের কাম্য হয়ে যায়, শুরু হয়ে যায় এবং বসে যায়, কাকে নিয়ে রাজনীতি করব? কাকে নিয়ে রাজনীতি করব? সব পার্টি তো ধ্বংস হয়ে যাবে। ফ্যাসিবাদ মানেই তো তাই, সে একা থাকবে। সেই কারণের জন্য এই জোটটা গড়ে ওঠাটা অত্যন্ত জরুরি। আমি জানি অনেকেই দিমিত্রভ পড়েছেন, তিনি শ্রমিক শ্রেণীর ঐক্যবদ্ধ প্রয়াস ফ্যাসিবাদের বিরুদ্ধে বারবার বলেছেন। আমি বলবো, সমস্ত ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক মানুষ যারা এই ফ্যাসিবাদকে চান না, তাদেরকে এক জায়গায় আনতে হবে, এক জায়গায় আনতে হবে, এছাড়া অন্য কোনো রাস্তা নেই। আমি আশা করব যে আমরা যে যেখানে থাকি না কেন, কলে কারখানায়, ক্ষেত খামারে, গ্রামে গঞ্জে, শহরে, অফিসে, যে যাই হোক না কেন, আমরা যেন আমাদের মনোভাবটাকে গণতন্ত্র, বহুত্ববাদ, ধর্মনিরপেক্ষতার পক্ষে নিয়ে আসি। আর এই যে ফ্যাসিবাদী চিন্তা, এই ফ্যাসিবাদী চিন্তার বিরুদ্ধে রুখে দাঁড়াই। যার যতটুকু ক্ষমতা আছে, ফ্যাসিবাদ কোনোদিন পৃথিবীতে জিতেনি, জিতবে না, ভারতবর্ষও জিতবে না। ভারতের মধ্যে যে অন্তর্নিহিত শক্তি আছে, সেই শক্তি প্রকাশিত হবে আমাদের সকলের ভালোবাসার দ্বারা, সহমর্মিতার দ্বারা, আমাদের ঐক্যবদ্ধ প্রয়াসের দ্বারা। আমি আশা করব যে সেটাই আমাদের কাছে সবচাইতে বড় শক্তি, এবং এই আশা করব যে আমরা সেই কাজটা করব। আপনাদের সবাইকে আমার শুভরাত্রি জানিয়ে, নমস্কার, আদাব, সালাম জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।